এখনো বাড়িতে সাজানো রয়েছে সেনার পোশাক, টুপি, ব্যাজ। থরে থরে সাজানো রয়েছে মেমেন্টো। 1999 সালে কার্গিল যুদ্ধের বহু স্মৃতি বুকে নিয়ে এখনো দিন কাটাচ্ছেন নরেশচন্দ্র দাস। তিনি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সাব মেজর। বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে যে কোনো মুহূর্তে তাকে যদি ডাকা হয় তিনি যুদ্ধে যেতে প্রস্তুত। বয়সটা 62। ভারত মাতার জন্য এখনো যুদ্ধে যেতে রাজি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশচন্দ্র দাস। নিয়মিত বিভিন্ন অনুশীলন, শরীর চর্চা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গিয়ে এখনো নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রেখেছেন তিনি। কার্গিল যুদ্ধে সরাসরি যুক্ত ছিলেন নরেশচন্দ্র দাস। শুক্রবার 9ই মে কার্গিলের স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে জল এসে যায় তাঁর। ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান যে চোখের সামনে 9 জন সহযোগী যোদ্ধাকে পাকিস্তানের গোলাবর্ষণে একসঙ্গে শহীদ হতে দেখেছেন। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি, কিন্তু তার 9 জন সহযোগীকে তিনি হারিয়ে ফেলেছিলেন। শুনুন কি বলছেন তিনি। কার্গিল যুদ্ধ আর আজকের স্মৃতির মধ্যে যুদ্ধের যে বাতাবরণ আছে সম্পূর্ণ আলাদা। কার্গিল যুদ্ধ ছিল একটা রাষ্ট্রের লড়াই, আর এই যুদ্ধ হচ্ছে সন্ত্রাসবাদীর এগেনস্টে লড়াই, উগ্রবাদীর এগেনস্টে লড়াই। তো সেই ক্ষেত্রে দুটো লড়াইয়ের যদি আমরা পর্যালোচনা করি, যদি আমি ব্যাখ্যাপটে যাই, সেক্ষেত্রে দুটো লড়াই হচ্ছে আলাদা আলাদা। কিরকম? প্রথম হচ্ছে যে কার্গিল লড়াইটা ছিল দুটো দেশের মধ্যে, ছিল পুরো রাষ্ট্রের মধ্যে, ছিল রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে লড়াই ছিল। আর আজকের দিনের যে অপারেশন সিঁদুর, সেটা শুধু উগ্রবাদীর জন্য ছিল। উগ্রবাদী যেভাবে আমাদের পেহেলগাঁওতে হানা দিয়েছে, আর নিঃশঙ্কভাবে, মানে যা আমার মানে মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না, এইরকম মর্মান্তিক ঘটনার উপর দাঁড়িয়ে থেকে বলতে পারি তার উগ্রবাদীর বিরুদ্ধে লড়াই, তাদের মারাই একমাত্র কারণ হচ্ছে এই এখনকার বর্তমান দিনের যে লড়াইটা হচ্ছে অপারেশন সিঁদুর। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে এখনো মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও যুদ্ধ সেইভাবে ঘোষণা হয়নি। যদি যুদ্ধ ঘোষণা হয়, সেক্ষেত্রে যদি আপনাদের মতন সৈনিকদের যারা কার্গিল যুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, তাদেরকে যদি ডাকা হয়, আপনি কি সেই যুদ্ধে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো মায়ের জন্য বলি প্রদত্ত, দেশ মাতার জন্য বলি প্রদত্ত। প্রত্যেক মানুষেরই একটা দেশভক্তি থাকে, দেশের প্রতি একটা তার মূল্যবোধ থাকে। তো আমি সৈনিক, আমার সবসময় থাকবে দেশের প্রতি ভালোবাসা। ভালো মানে ভারতের কল্যাণ আমারই কল্যাণ হবে, এই ভেবেই প্রত্যেক সৈনিকের, আমি বলবো প্রত্যেক সৈনিকই ইচ্ছা করে যে আমার দেশের জন্য আমি কিছু করতে চাই। সেই জন্যে এটা ভালো। আমি শুধু এই একটা লড়াইয়ের জন্য বলছি না, আমার অভিজ্ঞতা আছে, আমার সৌভাগ্য হয়েছে যে ভারতবর্ষে জন্মেছি আমি। দ্বিতীয়ত হচ্ছে আমি 3টে লড়াইয়ের হিস্সা আজকে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে কথা বলছি, মানুষ দেখছে। প্রথম লড়াই হচ্ছে আমার একবারে ইয়ং সৈনিক হিসাবে লড়াই করেছি 1984 ওপি ব্লু স্টারে, অমৃতসর, পাঞ্জাবে। দ্বিতীয় লড়াই হচ্ছে 1988 শ্রীলঙ্কা, জাফনা ইউনিভার্সিটির মধ্যে। তৃতীয় লড়াই হচ্ছে যেটা 74 দিনের লড়াই, ভারতবর্ষের খুব মর্মান্তিক লড়াই, ঠান্ডার মধ্যে ক্লাইমেট খারাপ হওয়ার জন্যে সেই লড়াইটা হচ্ছে 74 দিনের লড়াই, যেটা কার্গিল। আচ্ছা, বলছি এই কার্গিল যুদ্ধের মানে হচ্ছে গিয়ে কোনো স্মৃতি কি আজকে আপনাকে কাঁদায় এখন? কার্গিল যুদ্ধ আমার জীবনকে, স্মৃতি কেন বলবো, আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে। সেই কার্গিলের স্মৃতি যদি আমি মনে করি, সেই স্মৃতিতে চোখ ভরে আসে, হৃদয়টা বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সেই মানুষ যারা আমাকে ছেড়ে চলে গেছে, তার পরিবার, তাদের মানে যে কোনো দিন তার সন্তানকে ডাকতে পারবে না খোকা বলে, তার মা কোনোদিন তার সন্তানকে ফিরে পাবে না, স্ত্রী কোনোদিন তার বউকে মানে স্ত্রীর কাছে আসবে না, তার স্বামীর কাছে খুঁজে পাবে না, সন্তান তার সন্তান। সেই একটা দিন খুব মনে পড়ে। সেদিনও আমার 7 বছরের তখন আমার শিশু সন্তান, আমার মেয়ে। আর সেই দিন খুব লড়াই চলছিল। 22শে জুন 1999, 11টার সময় পাকিস্তানের এক পড়শি দেশের গোলা আমাদের ব্যাংকারের পাশে এসে পড়ে। সেই ব্যাংকারের গোলার পাশে আসার পরই আমরা ব্যাংকার থেকে বেরিয়ে যাওয়ার পর আচানক আবার একটা গোলা এসে পড়লো। সেই গোলাতে
আমাদের 9 জন শহীদ হয়ে গেল আর আমরা 3 জন বেঁচে আছি। তো সেই শহীদদের দেখে আমার যেদিন স্মৃতির কাছে আর কিছু লাগছিল না, যে আমার ওই কাছের বন্ধুগুলো যে পরিবারের তাকে ফিরে পাবে না, সেই কষ্টটা বারবার মোচড় দেয় আজও পর্যন্ত। তার মধ্যে আমাদের জীবিত আছে আমি নিজে, আর একজন কেরালার কৃষ্ণা কুমার, আর একজন ক্যাপ্টেন প্রবীর সিংহ রায়, তিনি পুনাতে আছেন। এই আমরা এদের সঙ্গে কন্ট্যাক্ট রাখি, কিন্তু ওই প্রবীর কুমার এমন অবস্থা ছিল যে ওনার একটা স্প্লেন্ডার মুখের মধ্যে ঢুকে গিয়ে 8টা দাঁত ভেঙে যাওয়ার পর মাটিতে লুটিয়েছিল। তারপরে তাকে চিৎ করে শুইয়ে তার কান পেতে বুকের উপরে শুনি সে এখন বেঁচে আছে। তাকে খুব কষ্টে, খুব ব্যথার মধ্যে টানতে টানতে 2 জন মিলে কৃষ্ণা কুমার আমি তার ব্যাংকারে নিচে নিয়ে যাই। তো এখনো তিনি সুস্থ শরীরে আছেন, কিন্তু লিকুইড খেয়ে বেঁচে থাকেন, কারণ সে দাঁতের অবস্থা ভালো নয়। আর তাতেই ভারতের জন্য আজও যদি তাকে ডাকা হয় তাহলে তিনি সরাসরি যুদ্ধে যেতে প্রস্তুত, সেই কথাই জানাচ্ছেন সেনার এই প্রাক্তন কর্তা। তার আরো বক্তব্য শোনাবো আপনাদের। ভারতবর্ষের তো প্রত্যেক আম জনতা বলবে যে যেভাবে 26 জনের মৃত্যু হয়েছে, একটা লড়াইয়ের প্রয়োজন আছে। কারণ এটা লড়াইটা তো তাদের কোনো রাজনৈতিক মহল থেকে নয়, লড়াইটা হচ্ছে তাদের এগেনস্টে যারা আমাদের এই উগ্রবাদীরা, টেরোরিস্টরা এই মানুষগুলোকে বিনা বজায়, বিনা কারণে, বিনা অন্যায়ে তাদের নির্বিচারে হত্যা করেছে। তাদের জন্য এই লড়াই দরকার আছে। সেই জন্য এই অপারেশন সিঁদুর, আমি চাই যে অপারেশন সিঁদুর বারবার হোক, আর ওই উগ্রবাদীর পিওকের জায়গাগুলো ধ্বংস করে দিক। আর এটা আমি চাই প্রত্যেক ভারতবাসী চাইবে, কারণ এটা আমাদের জীবনের একটা লক্ষ্য। পিওকে হচ্ছে আমাদের, কোনো কারণবশত আমাদের ছাড়তে হয়েছে, সেটা আজকে সেটা আমাদের ফিরিয়ে নিয়ে আমার একমাত্র কাজ। যেখানে আবারও নতুন করে ভারত এবং পাকিস্তানের মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু বয়সটা কোনো রকম কোনো বাধা নয়, সেই বিষয়টাই জানাচ্ছেন 62 বছরের প্রাক্তন এই সেনাকর্তা। তার বাড়িতে এখনো সেই পোশাক রয়েছে ব্যাজ, রয়েছে মেডেল। তিনি কিন্তু গর্ব করে বলছেন যে ভারত মায়ের জন্য যদি তাকে আবারও যুদ্ধক্ষেত্রে ফিরতে হয় তিনি সেটা করবেন। সেখানে তিনি কখনোই ভাববেন না যে বয়স হয়ে গিয়েছে, হবে না। নিজেকে শরীর চর্চার মধ্যে রেখে দেখলেনই তো কিরকম ফিট রেখেছেন প্রাক্তন এই সেনাকর্তা। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।